Hello, welcome to the video lecture series based upon aromatic electrophilic substitution. আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টাডি মেটেরিয়াল 4 অ্যারোমেটিক রিং এর উপরে হ্যালোজেনেশন রিঅ্যাকশন এবং সালফোনেশন রিঅ্যাকশন এবং তাদের অ্যাপ্লিকেশন, এই জিনিসগুলো আজকে আমরা এখানে ডিসকাস করব। সো লেট আস প্রসিড ইনটু দ্য টু রিঅ্যাকশনস। এখানে প্রথমে আমরা হ্যালোজেনেশন রিঅ্যাকশনের কতগুলো এক্সাম্পল দিচ্ছি। দিস ইজ আ reaction that forms the carbon halogen bond. ডিফারেন্ট রিঅ্যাক্টিভিটির সাবস্ট্রেটের উপর বেস করে ডিফারেন্ট কন্ডিশনে হ্যালোজেনেশন করা যায়। যদি হাইলি অ্যাক্টিভেটেড সাবস্ট্রেট হয় তাহলে মলিকুলার হ্যালোজেন দিলেই সেখানে হ্যালোজেনেশন পসিবল। যেমন মেসিটিলিন, 3টে মিথাইল গ্রুপ রয়েছে, ইট ইজ হাইলি রিঅ্যাক্টিভ টুয়ার্ডস ইলেকট্রোফাইলস, অল পজিশনস আর ইকুইভ্যালেন্ট। এর মধ্যে লো টেম্পারেচারে ব্রোমিন CCl4 দিলে ইউ ক্যান গেট one bromine included in the aromatic ring. Phenol, aniline, both of these are highly activated aromatic ring because of the OH or NH2 groups, যাদের lone pair of electron রয়েছে, যাদের strong plus R effect রয়েছে, যারা inductive electron withdrawal effect কে overshadow করতে পারে, overcome করতে পারে। এবং তার ফলে এইগুলোর মধ্যে তুমি যদি ব্রোমিন দাও, ব্রোমিন ইন ওয়াটার যদি দাও ফেনলের মধ্যে, তাহলে সঙ্গে সঙ্গে 2,4,6 ট্রাইব্রোমো ফেনল তৈরি হয়। অ্যানিলিন জলে সলিউবল হয় না, সেজন্য তাকে অ্যাকুয়াস মিডিয়ামে সলিউবল করার জন্য সল্ট হিসেবে সেটাকে ডাইলিউট HCl এ ডিজলভ করা হয় এবং তার মধ্যে যদি ব্রোমিন দেওয়া হয় তাহলে অ্যানিলিন 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন তৈরি করে। মলিকুলার ব্রোমিন বা ইত্যাদি এই ধরনের হ্যালোজেন কম্পাউন্ডগুলোকে নিয়ে পার্টিকুলারলি ব্রোমিনকে হ্যান্ডেল করাটা একটু ডিফিকাল্ট। সেই জন্য সবসময় একটা চেষ্টা থাকে যে যদি ইনসিটু Br+ তৈরি করা যায় আর কি কোনোভাবে, বা ইনসিটু ব্রোমিন যদি তৈরি করা যায়, কারণ মলিকুলার ব্রোমিন যেহেতু কোরোসিভ, তাকে হ্যান্ডেল করা যে ওয়ার্কার তার পক্ষে হ্যাজার্ডাস। তো সেরকম একটা সহজ উপায়ে অ্যাসিড মিডিয়ামে ব্রোমিন ইনসিটু তৈরি করার জন্য ব্রোমেট ব্রোমাইড মিক্সচার ইউজ করা হয়। একটা রিডক্স রিঅ্যাকশনের মাধ্যমে এখানে ব্রোমেট এবং ব্রোমাইড থেকে ইনসিটু ব্রোমিন লিবারেট হয়, অ্যাকুয়াস HCl এ থাকা অ্যানিলিনের সঙ্গে সেই ব্রোমেট ব্রোমাইডের মিক্সচার থেকে বেরিয়ে আসা ব্রোমিন রিঅ্যাকশন করে এবং আমরা 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন পাই। এবং এই রিঅ্যাকশনটা কোয়ান্টিটেটিভ রিঅ্যাকশন, যার ফলে এটাকে অ্যানিলিনের এস্টিমেশনের জন্য আমরা ব্যবহার করতে পারি। এখন এই যে এক্সাম্পলগুলো দেখা হলো সেগুলো সবই যথেষ্ট রিঅ্যাক্টিভ সাবস্ট্রেট, কিন্তু যদি অত রিঅ্যাক্টিভ না হয় কিংবা যদি ডিঅ্যাক্টিভেটেড হয়, সেক্ষেত্রে আমাদের একটা লুইস অ্যাসিড ক্যাটালিস্ট প্রয়োজন হয়। যেমন ধরো টলুইন, সেটা মেসিটিলিনের থেকে অনেক কম রিঅ্যাক্টিভ। সেখানে আমরা ক্লোরিনেশন যদি করতে যাই, সেখানে কমনলি আয়োডিনকে ব্যবহার করা হয় অ্যাজ এ লুইস অ্যাসিড। আয়োডিন হচ্ছে লুইস অ্যাসিড এবং ক্লোরিন যেহেতু আয়োডিনের থেকে বেশি রিঅ্যাক্টিভ, তাই এখানে সিএলটা রিংয়ের ভেতরে ইনকর্পোরেটেড হচ্ছে। ফ্লুরোবেঞ্জিন, আমরা দেখেছি যে ফ্লুরোবেঞ্জিন ইজ স্লাইটলি লেস রিঅ্যাক্টিভ, 1/10 রিঅ্যাক্টিভিটি দেখায় বেঞ্জিনের রেসপেক্টে। Because of the strong electronegativity of fluorine, -I effect is slightly greater than the resonance effect. কিন্তু রেজোনেন্সটা আবার হ্যালোজেনগুলোর মধ্যে রেজোনেন্সটা এটা সবচেয়ে ভালো হয়, বিকজ ফ্লোরিনের সাথে কার্বনের অরবিটাল ম্যাচিংটা সবচেয়ে ভালো। তো এখানে তুমি যদি ক্লোরিন AlCl3 দাও, অর্থাৎ লুইস অ্যাসিড ক্যাটালিস্ট দাও, তাহলে তুমি অর্থ এবং প্যারা পজিশনে ক্লোরিনকে ঢুকতে দেখবে। যেরকম তুমি টলুইনের ক্ষেত্রে 4 ক্লোরো এবং 2 ক্লোরো ডেরিভেটিভ পেয়েছো, এখানেও তুমি অর্থপ্যারা পজিশনে ক্লোরিনকে ঢুকতে দেখবে। মাথায় রেখো, হ্যালোজেন কিন্তু ডিঅ্যাক্টিভেটার বাট অর্থপ্যারা ওরিয়েন্টার স্পেশাল কেস। বেঞ্জয়েল ক্লোরাইড, নাইট্রোবেঞ্জিন, এরা সমস্ত হচ্ছে হাইলি ডিঅ্যাক্টিভেটেড নিউক্লিয়াস, বা ফর দ্যাট ম্যাটার অ্যাসিটোফেননের যে COMe গ্রুপটা, এখানে বেঞ্জিন রিংগুলো সবই কিন্তু ডিঅ্যাক্টিভেটেড। কেন ডিঅ্যাক্টিভেটেড? বিকজ অফ দি -I/-R এফেক্ট। এবং তার ফলে সেখানে প্রপার কন্ডিশনে যদি সেট আপ করা যায়, যেমন এখানে ক্লোরিন FeCl3 দিয়েছে, এখানে ব্রোমিন Fe পাউডার দিয়ে হিট করে, ব্রোমিন Fe পাউডারে ইনসিটু লুইস অ্যাসিড ফেরিক ব্রোমাইড তৈরি হয়। সব জায়গাতেই মেটা পজিশনে ক্লোরিন বা ব্রোমিন এইগুলো ঢুকছে। অ্যাসিটোফেননের কেসটা একটু ইন্টারেস্টিং, এখানে AlCl3 এক্সেস দিয়ে ব্রোমিন দেওয়া হয়েছে। AlCl3 এক্সেস দিলে অবভিয়াসলি এইটা প্রথমে লুইস বেস হিসেবে কাজ করবে এবং এখানে একটা AlCl3 সঙ্গে কমপ্লেক্সেশন হবে, হুইচ উইল জেনারেট আ প্লাস চার্জ হিয়ার। এবং পুরো অ্যাসিটোফেনন মলিকিউলটা AlCl3 যেহেতু এক্সেস দেওয়া আছে, কমপ্লেক্সড হয়ে বসে থাকবে। এই অবস্থায় এই মেটা পজিশনে তোমার ব্রোমিন ইনকর্পোরেটেড হবে। এই রিঅ্যাকশনটার আউটকামটা একটু অন্যরকম হয় যদি আমরা এখানে ক্যাটালিটিক AlCl3 ইউজ করি। ক্যাটালিটিক AlCl3 ইউজ করলে সেখানে সাইড চেনে ব্রোমিনকে ঢুকতে দেখা যায়। সেটা একটা এনল ফর্মের থ্রু দিয়ে যায় এবং এনোলাইজেশনের জন্য আমরা জানি একটা বেস লাগে।
সেই বেসটা আনকমপ্লেক্সড অ্যাসিটোফেননটা কমপ্লেক্সড অ্যাসিটোফেননের ক্ষেত্রে বেস হিসেবে কাজ করে। কিন্তু এখানে যেহেতু কোনো আনকমপ্লেক্স অ্যাসিটোফেনন নেই, বিকজ আই হ্যাভ এনশিওর্ড যে আমি AlCl3 এক্সেস দিচ্ছি, তাহলে এখানে কিন্তু কেবলমাত্র নিউক্লিয়ার হ্যালোজেনেশনই হবে, সাইড চেনে কোনো হ্যালোজেনেশন হবে না। এখানে থিওরিটিক্যালি সাইড চেনেও হ্যালোজেনেশন হতে পারতো, কারণ এনল ফর্মে যদি আমি ব্রোমিন দিই, এটা যদি এনল ফর্মে এক্সিস্ট করে অ্যাসিটোফেননের, তাহলে তার মধ্যে যদি ব্রোমিন দিই তাহলে কিন্তু আলফা পজিশনে ব্রোমিন ঢুকে যেত। কিন্তু সেটা বন্ধ করার জন্য আমরা এখানে এক্সেস AlCl3 দিচ্ছি। ওকে, তো এই মেকানিজম কীরকম হবে? যদি আমরা লুইস অ্যাসিড ব্যবহার করি, তাহলে মলিকুলার হ্যালোজেনটা ডিসোসিয়েট করে সেখান থেকে X+ তৈরি করে, এবং ধরো FeX3 যদি দেওয়া থাকে তাহলে FeX4- কাউন্টার আয়ন হিসেবে থাকে। এই যে X+টা, এটা আমাদের যে সাবস্টিটিউটেড বেঞ্জিন বা বেঞ্জিন রিং রয়েছে তার সাথে একটা সিগমা কমপ্লেক্স তৈরি করে, তারপর ডিউটিফুলি সেটা প্রোটন লিবারেট করে আমরা এখানে অর্থ অ্যাটাক দেখিয়েছি, বিকজ আমরা এখানে যে জেডটা দেখিয়েছি সেটাকে আমরা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে দেখাচ্ছি, সেখানে অর্থ পজিশনে অ্যাটাক হয়, প্যারা পজিশনেও কিন্তু অ্যাটাক হতে পারে। এবার হ্যালোজিনেশন, তার মানে আমরা যদি হ্যালোনিয়াম আয়ন দিয়ে রাখি মিডিয়ামে, যদি অলরেডি X+ জেনারেট করা থাকে, বা এমন জিনিস যদি দিই যে অলরেডি X+কে সঙ্গে নিয়ে আসছে, তাহলে সেক্ষেত্রেও হ্যালোজেনেশন রিয়াকশন ভালোভাবেই হওয়ার কথা। এবং সেটার প্রমাণ হচ্ছে যে ব্রোমিন পিরিডিন মিডিয়ামে বেঞ্জিনের হ্যালোজেনেশন করা যায়। পিরিডিনের সাথে ব্রোমিনের যে কমপ্লেক্স তৈরি হয়, সেখানে একটা অলরেডি পিরিডিনিয়াম ব্রোমাইড থাকে, হুইচ ইজ এ সোর্স অফ Br+, এবং এখানে Br- আছে, অ্যাজ ওয়েল অ্যাজ পিরিডিনও তৈরি হবে মিডিয়ামে। ফলে বেস নিয়ে আমার চিন্তা নেই কোনো। এই যে ডিপ্রোটনেশনটা করতে হবে, এই ডিপ্রোটনেশনের জন্য বেসটা এখানে খুব ভালোভাবেই পাওয়া যায়, এবং ব্রোমিন পিরিডিন দিয়ে ভালোভাবেই ব্রোমোবেঞ্জিন তৈরি করা সম্ভব। ব্রোমিনেশন অফ ফেনল এবং ব্রোমিনেশন অফ অ্যানিলিন, এই দুটো স্পেশাল মেনশন দাবি করে। তার কারণ ফেনলের মধ্যে যদি ব্রোমিন ওয়াটার দেওয়া যায়, তাহলে প্রথমে অ্যাকচুয়ালি 4খানা ব্রোমিন ঢোকে। ফেনল এতটাই রিঅ্যাক্টিভ যে 3টে ব্রোমিন তো ঢোকেই, ঢোকার পরে ফার্দার 4 নম্বর ব্রোমিন একটা ঢুকে যায়। মেকানিজমটা এবার একটু পরে বলছি। কিন্তু যখন আমরা এটাকে ওয়ার্ক আপ করি বাইসালফাইড সলিউশন দিয়ে, তখন প্যারা পজিশন থেকে একটা ব্রোমিন লস্ট হয় এবং অ্যারোমেটিসিটি রিগেন করে, কুইনন ফর্মে আর থাকে না, এবং সে 2,4,6 ট্রাইব্রোমোফেনল তৈরি করে। যে এই রিয়াকশনটাকে আমরা কমনলি কিন্তু ব্রোমিন ইন ওয়াটার বলে থাকি, তার মানে এটা ইমপ্লাই করা থাকে যে বাইসালফাইড দিয়ে রিয়াকশনটা করা আছে, এবং সেক্ষেত্রে আমরা 2,4,6 ট্রাইব্রোমোফেনল পাই। এবার এই রিয়াকশনটা হয় কি করে? ইনফ্যাক্ট এই রিয়াকশনে এটা এভিডেন্স আছে যে এই রিয়াকশনটা অ্যাকচুয়ালি ফেনলের উপর হয় না। ফেনল খুব স্লাইটলি হলেও অ্যাকুয়াস মিডিয়ামে আয়োনাইজ করে, কারণ ফেনলের পিকে ভ্যালু হচ্ছে 10-এর কাছাকাছি, সো ইট ইজ স্লাইটলি অ্যাসিডিক। তো অ্যাকুয়াস মিডিয়ামে খুব সামান্য পার্সেন্টেজ হলেও ইট উইল রিমেন ইন আ ফেনক্সাইড ফর্ম, এবং ফেনক্সাইড তার যে সাবস্টিটুয়েন্টের ইলেকট্রন ফ্লো টুয়ার্ডস দ্য রিং, সেটা কিন্তু ফেনলের থেকে অনেক স্ট্রঙ্গার। তার কারণ এটা +I এফেক্ট দেখায় অ্যাজ ওয়েল অ্যাজ +R এফেক্ট দেখায়। অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আছে। অন দি আদার হ্যান্ড এখানটায় +R এফেক্টও আছে। অন দি আদার হ্যান্ড এখানটায় কিন্তু আমরা -I এফেক্ট দেখতে পাই। ইট হ্যাপেন্স টু বি সো যে +R এফেক্টটা যথেষ্ট স্ট্রং বলে আমরা ওভারঅল এটাকে অ্যাক্টিভেটিং দেখি, কিন্তু -I এফেক্টটা কিন্তু ওখানে আছে। তো যদি তুমি ফেনক্সাইডের উপরে ব্রোমিন ইনক্লুড করো, তাহলে ফেনলের থেকে ফেনক্সাইডের রিঅ্যাক্টিভিটি অনেক বেশি বলে ফেনক্সাইডের উপরেই রিঅ্যাকশনটা হবে, এবং ফেনক্সাইডের মধ্যে একবার যদি ব্রোমিন ঢোকে, সেটা অর্থ বা প্যারা যে কোনো জায়গাতেই ঢুকতে পারে, তাহলে সেখান থেকে যে মনোব্রোমোফেনলটা তৈরি হবে, সেই মনোব্রোমোফেনলটার কিন্তু অ্যাসিডিটি ফেনলের থেকে অনেক বেশি, কারণ ব্রোমিন হচ্ছে ওভারঅল ইলেকট্রন উইথড্রয়িং, তার +R এফেক্টটা স্ট্রং নয়, -I এফেক্টটা স্ট্রং। তাহলে এবার একটা ব্রোমিন অর্থতেই ঢুকুক আর প্যারাতেই ঢুকুক, যেখানেই ঢুকুক, সেটা OH এর অ্যাসিডিটি বাড়িয়ে দেয়। তার ফলে ফেনল যতটা ফেনক্সাইড গ্রুপে থাকে, তার থেকে অনেকটা বেশি আয়োনাইজ করার টেন্ডেন্সি থাকে মনোব্রোমোফেনলে। অর্থাৎ এখানে তোমার যে প্রোডাক্ট, সে প্রোডাক্টটা মোর অ্যাসিডিক দেন দ্য রিঅ্যাক্ট্যান্ট, এবং সে আয়োনাইজ করবে। ফেনক্সাইডের কনসেন্ট্রেশনের থেকে মনোব্রোমোফেনক্সাইডের কনসেন্ট্রেশনটা হয়তো বেড়ে যাবে মিডিয়ামে, এবং তার ফলে তার রিঅ্যাক্টিভিটি এতটাই বেশি যে সে ফার্দার ব্রোমিনের সাথে রিঅ্যাক্ট করতে থাকবে। সেকেন্ড ব্রোমিনটা যখন ঢুকবে, তখন করেসপন্ডিং ডাইব্রোমোফেনলের অ্যাসিডিটি সেটা কিন্তু আরও বেশি, তার কারণ ব্রোমিন এবার 2খানা ব্রোমিন ঢুকে গেছে। তার ফলে স্টার আয়োনাইজ করার ক্ষমতা মনোব্রোমোফেনল বা ফেনলের থেকেও আরও বেশি, এবং সেখানে রিয়াকশনটা সেই ফেনক্সাইড ফর্মে 2,4 ডাইব্রোমোফেনল তার থেকে আয়োনাইজ করে 2,4 ডাইব্রোমোফেনক্সাইড ফর্মে এক্সিস্ট করার টেন্ডেন্সি তার বেশি থাকার জন্য থার্ড ব্রোমিনটাও সেখানেই প্রেফারেন্সিয়ালি ঢুকবে। এই রিয়াকশনটা অনেকটা হ্যালোফর্ম রিয়াকশনের মতো, যেখানে আমরা অ্যাসিটোন বা এই জাতীয় কিটোমিথাইল গ্রুপের মধ্যে অ্যালকালি এবং ব্রোমিন দিয়ে আলটিমেটলি হ্যালোফর্ম পাই বা ব্রোমোফর্ম পাই। সেখানে কি হয়,
অ্যালকালি দিলে প্রথমে COCH3 গ্রুপ থেকে প্রোটনটা খায়, খাওয়ার পরে ইনলেট তৈরি হয়, সেখানে একটা ব্রোমিন ঢোকে, যেই ব্রোমিনটা ঢুকলো তখন আমার স্ট্রাকচার যেটা তৈরি হলো সেটা হচ্ছে COCH2Br। COCH3 থেকে COCH2Br এর হাইড্রোজেনের অ্যাসিডিটি কিন্তু অনেক বেশি, কারণ ব্রোমিনের মাইনাস আই এফেক্ট। অতএব এবার যদি কোনো বেস COCH2Br কে দেখে এবং COCH3 কে দেখে, তাহলে সে প্রেফারেন্সিয়ালি COCH2Br থেকে প্রোটনটা খাবে, কারণ সেখানে হাইড্রোজেনগুলো মোর অ্যাসিডিক, এবং সেখান থেকে ইনলেট তৈরি হবে, সেকেন্ড ব্রোমিনটা সেখানেই ঢুকবে। সেকেন্ড ব্রোমিনটা ঢোকার পরে সেখানে তৈরি হলো COCH-Br2, ওই হাইড্রোজেনটা মোস্ট অ্যাসিডিক অফ দ্য লট, কারণ এখানে দুটো ব্রোমিন আছে। তাহলে প্রেফারেন্সিয়ালি এবার বেস ওখান থেকে আবার ব্রোমিন প্রোটন খাবে, এবং আরেকটা ব্রোমিন, থার্ড ব্রোমিনটা ওখানেই ঢুকবে, এবং তারপরে নিউক্লিওফিলিক অ্যাটাক এবং অ্যাডিশন এলিমিনেশনের থ্রু দিয়ে হ্যালোফর্ম রিঅ্যাকশন হয়ে যায়। তাহলে এই জায়গাটাতে আমরা কিন্তু খানিকটা প্যারালাল টানতে পারছি যে 2,4,6 ট্রাইব্রোমোফেন অক্সাইড তৈরি হলো, এবং এইটা এইটা ব্রোমিন তিনটে যত ঢুকছে তত তার অ্যাসিডিটি যেহেতু বেড়ে যাচ্ছে, তাহলে এটা অলমোস্ট কমপ্লিটলি ফেনক্সাইড ফর্মে এক্সিস্ট করবে, এবং ফেনক্সাইড ফর্মে ও মাইনাসের ইলেকট্রন পুশ করার ক্ষমতা এতটাই বেশি যে সে নিজের অ্যানোমাটিসিটি পর্যন্ত স্যাক্রিফাইস করে, এবং স্যাক্রিফাইস করে আরেকটা ব্রোমিনকে সে তার প্যারা পজিশনে ঢুকিয়ে নেয় এবং একটা কুইনোম ফর্মে চলে যায়, যেটা ইভেনচুয়ালি সোডিয়াম বাইসালফাইড দিয়ে ওয়াশ করলে অ্যারোমাটিসিটি রিগেন করে যায়। এবার যদি আমাকে বলে মনোব্রহ্ম স্টেজে আটকাতে হবে, এটা কিন্তু সিইউতে কোশ্চেন দেয় কিভাবে আমি মনোব্রহ্ম স্টেজে আটকাবো। এই প্রবলেমটা হচ্ছে কেন? প্রবলেমটা হচ্ছে কারণ ফেনল আয়োনাইজ করছে, তাই ফেনল আয়োনাইজ করছে, ফেনক্সাইড হচ্ছে, এবং ওয়ান্স ফেনক্সাইড ইজ দেয়ার, একটা ব্রোমিন যেই ঢোকাবো তখন সেই মনোব্রোমোফেনলের আয়োনাইজ করার ক্ষমতা ফেনলের থেকে বেশি হয়ে যাচ্ছে, তার ফলে ফেনক্সাইড তৈরি করার ক্ষমতা বেশি হয়ে যাচ্ছে, করেসপন্ডিং ফেনক্সাইডটা মোর রিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এবং কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, এবং তার ফলে সে পরপর ব্রোমিনকে ঢুকিয়ে যাচ্ছে। তাহলে আমার আয়োনাইজেশনটা বন্ধ করতে হবে। পোলার পোলার মিডিয়াম বা অ্যাকুয়াস মিডিয়ামে রিঅ্যাকশন করা যাবে না। আমরা এমন জিনিস নেব যেখানে নন পোলার সলভেন্ট, এবং নন পোলার সলভেন্টে আমরা জানি যে ফেনলের আয়োনাইজ করার ক্ষমতা আর কমে যাবে। সেই জন্য এটাকে কার্বন ডাইসালফাইড কিংবা কার্বন টেট্রাক্লোরাইড এই জাতীয় সলভেন্টের মধ্যে রিঅ্যাকশনটা করা হয়, এবং সেক্ষেত্রে দেখা যায় মোস্টলি আমরা প্যারাব্রোমোফেনল পাচ্ছি। সেখানে OH এর আয়োনাইজ করার ক্ষমতা প্রায় লোপ পায়, এবং ফেনক্সাইডের কনসেন্ট্রেশন এত কমে যায় যে রিঅ্যাকশনটা ফেনলের উপর হয়, এবং ফেনলের উপর হলে একবার যদি ব্রোমিন ঢুকিয়ে দাও, তাহলে ব্রোমিনের এই যে মাইনাস আই এফেক্ট সেটা কিন্তু এই রিংটাকে ডিঅ্যাক্টিভেট করে ফেলে, এবং তার ফলে আর ফার্দার রিঅ্যাকশন হতে পারে না। সেটা তুমি বলতে পারো যে এখানে তিনটে ব্রোমিন ঢুকেছে, এখানে মাইনাস আই এফেক্টের আমি কোনো রিফ্লেকশন দেখছি না, কেন দেখছি না? তার কারণ হচ্ছে ও মাইনাস এতই পাওয়ারফুল ইলেকট্রন রিলিজার যে তিনটে ব্রোমিন থাকলেও তার ফার্দার রিঅ্যাকশন করতে অসুবিধা হয় না, একটা দুটো তিনটে ব্রোমিন থাকলেও কোনো অসুবিধা হয় না। 4 নম্বর ব্রোমিন ঢুকিয়ে তবেই সে থামে, কিন্তু এখানে OH অত বেশি ইলেকট্রন রিলিজ করতে পারে না, সেখানে একটা ব্রোমিন ঢুকলে আর ফার্দার রিঅ্যাকশন হয় না। অ্যানিলিনের ক্ষেত্রে ব্যাপারটা আরো ইন্টারেস্টিং, তার কারণ অ্যানিলিনে তো আমরা কোয়ান্টিটেটিভ এস্টিমেশন করে থাকি। আমরা এখানে দুটো দেখাচ্ছি, ব্রোমিন ওয়াটার দিয়েও করা যেতে পারে, অথবা ব্রোমিন ওয়াটারের রিঅ্যাকশনটা হয়তো অত ভালো হবে না, তার কারণ অ্যানিলিনের একটা সলিবিলিটি প্রবলেম আছে অ্যাকুয়াস মিডিয়াম। অ্যানিলিনকে যদি অ্যাকুয়াস HCl এ ডিজলভ করা হয়, তাহলে অ্যানিলিনটা অ্যানিলিনিয়াম সল্ট ফর্মে যায়, এবং সেটা জলে সলিবল হয়ে যায়। তার মধ্যে যদি ব্রোমিন দিয়ে দাও, কিংবা যদি তুমি KBrO3 KBr দিয়ে ইনসিটু ব্রোমিন তৈরি করো, তাহলে 2,4,6 ট্রাইব্রোমোঅ্যানিলিন তৈরি করা যায়। এখন এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে অ্যানিলিন যদি অ্যানিলিনিয়াম ফর্মেই থাকে, তাহলে রিঅ্যাকশনটা হচ্ছে কি করে? এখানে আমাদেরকে এটা বুঝতে হবে যে এই রিঅ্যাকশনে অ্যানিলিন নেই এরকম নয় ব্যাপারটা। অ্যানিলিন ডাইলিউট HCl মিডিয়ামে অলমোস্ট পুরোটাই প্রোটনেটেড হয়ে NH3+ ফর্মে থাকে, যেটা ফার্দার অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করা খুব কষ্টকর, এবং যদি হয়ও সেটা মেটা পজিশনে ডিরেক্ট করবে। কিন্তু সেই ইকুইলিব্রিয়ামে খুব সামান্য হলেও অ্যানিলিনের পার্সেন্টেজ থাকে, এবং সেটা ফার 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 মোর রিঅ্যাক্টিভ দেন অ্যানিলিনিয়াম। এবার যতটুকুনি অ্যানিলিন আছে সেটা কিন্তু ব্রোমিনের সাথে রিঅ্যাকশন করে, এবং এই ইকুইলিব্রিয়ামটা থেকে তুমি যদি অ্যানিলিনকে ব্রোমিনের সাথে রিঅ্যাকশন করে সরিয়ে দাও, তাহলে লা শাতেলিয়ারের প্রিন্সিপাল অনুযায়ী এই ইকুইলিব্রিয়ামে কনস্ট্যান্টকে মেনটেন করতে গেলে আরও একটুখানি অ্যানিলিনিয়াম তখন অ্যানিলিনে কনভার্ট হবে, যেটা আবার রিঅ্যাকশন করবে এবং করে করে চলতে থাকবে। এবার এই রিঅ্যাকশনে যখন অ্যানিলিনের সঙ্গে ব্রোমিনের রিঅ্যাকশন হয়, তখন ফার্স্টে যখন একটা ব্রোমিন তুমি ঢুকিয়ে দিলে, তখন খেয়াল করে দেখো মনোব্রোমো অ্যানিলিন এবং অ্যানিলিন এই দুটোর মধ্যে বেসিসিটি কিন্তু অ্যানিলিনের বেশি, কারণ ব্রোমিনের মাইনাস আই এফেক্টের জন্য নাইট্রোজেনের উপরে যে লোন পেয়ারটা আছে সেটা মনোব্রোমো অ্যানিলিনের প্রোটনেশনটা একটু ডিফিকাল্ট। অন দি আদার হ্যান্ড NH2-র ক্ষেত্রে সেই প্রোটনেশনটা অনেক বেশি ফিজিবল। তার মানে মিডিয়ামে যদি অ্যানিলিন রাখো এবং মনোব্রোমো অ্যানিলিন রাখো, এবং তাতে যদি HCl দাও, তাহলে অ্যানিলিনের প্রোটনেটেড হয়ে থাকার টেন্ডেন্সি বেশি, মনোব্রোমো অ্যানিলিনের প্রোটনেটেড হয়ে থাকার টেন্ডেন্সি কম। এবার যদি মনোব্রোমো অ্যানিলিন নন প্রোটনেটেড ফ্রি অবস্থায় থাকে, তাহলে তার ব্রোমিনের সাথে রিঅ্যাকশন করার ক্ষমতা অ্যানিলিন, যেটা নাকি অত্যন্ত কম কনসেন্ট্রেশনে আছে, দ্যাট ইজ বিকজ তুমি তার বেসিসিটি বেশি বলে সেটাকে অলমোস্ট পুরোটাই তুমি NH3+ রেখে দিয়েছো, তাহলে সেইটা প্রেফারেন্সিয়ালি এবার ব্রোমিনের সঙ্গে রিঅ্যাকশন করতে শুরু করবে মনোব্রোমো অ্যানিলিনটা, কারণ সে প্রোটনেটেড হচ্ছে না।
অ্যানিলিনের রিঅ্যাক্টিভিটি আনডাউটেডলি মনোব্রোমো অ্যানিলিনের রিঅ্যাক্টিভিটি থেকে বেশি, কিন্তু অ্যানিলিন তো খুব কম আছে বিকজ অ্যানিলিন প্রোটনেটেড হয়ে বসে আছে। এবার মনোব্রোমো অ্যানিলিন যতটুকু তৈরি হলো তার মধ্যে খুব সামান্যটাই হয়তো প্রোটনেটেড হয়েছে, সেটা প্রেফারেন্সিয়ালি রিয়াক্ট করলো আরেকটা ব্রোমিনের সঙ্গে। তাহলে এবার ডাইব্রোমো অ্যানিলিন তৈরি হলো, যেই ডাইব্রোমো অ্যানিলিন তৈরি হলো তার বেসিটি আরও কমে গেল, তার প্রোটনেটেড হয়ে থাকার টেন্ডেন্সি আরও কমে গেল। যদি কমে যায় তাহলে তার রিয়াকশনের ক্ষমতা আরও বেশি বেশি বেড়ে গেল। এবার তাহলে 3 নম্বর ব্রোমিনটা তাহলে মনোব্রোমোর উপরে না ঢুকে তাহলে ডাইব্রোমোর উপরে ঢুকবে এবং তুমি ডাইব্রোমো অ্যানিলিন পাবে। তার মানে সাকসেসিভ রিয়াকশনসগুলো কিন্তু ফাস্টার, নট বিকজ দ্য সাবস্ট্রেট ইটসেলফ ইজ মোর রিয়াক্টিভ। এমন নয় যে মনোব্রোমো অ্যানিলিন বা ডাইব্রোমো অ্যানিলিন তারা মোর রিয়াক্টিভ দেন অ্যানিলিন ইটসেলফ। অ্যানিলিন ইটসেলফ ইজ মোর রিয়াক্টিভ, বাট অ্যানিলিন ইজ নট দেয়ার, অলমোস্ট ভ্যানিশিংলি স্মল কনসেন্ট্রেশনে আছে, যার ফলে রিয়াকশনটা শুরু করে দেওয়ার পরে যখন ব্রোমো অ্যানিলিনগুলো তৈরি হচ্ছে তখন তারা ফার্দার ব্রোমিনকে কনজিউম করতে থাকে, এবং যখন একটা মনোব্রোমো থেকে ডাইব্রোমো টাইব্রোমো হয়ে যায় তখন আবার অ্যানিলিন রিয়াক্ট করে, অ্যানিলিন আবার রিয়াক্ট করে বলে তখন অ্যানিলিনিয়াম আবার ইকুইলিব্রিয়ামকে এইদিকে শিফট করিয়ে নিয়ে আসে এবং এইভাবে চলতে থাকে। এখন এই রিয়াকশনটা যদি আমরা বেসিক মিডিয়ামে করতে পারতাম, সাপোজ এই রিয়াকশনটা যদি আমরা বেসিক মিডিয়ামে করতাম তাহলে কি হতো? সেক্ষেত্রে অ্যানিলিনটা এমনিই থাকতো, অ্যানিলিন প্রোটনেশনের কোনো ব্যাপার থাকতো না, এবং আমরা সেক্ষেত্রে রিয়াকশনটাকে মনোব্রোমো স্টেজে থামিয়ে দিতে পারতাম। তার কারণ অ্যালকালি মিডিয়ামে যেখানে অ্যানিলিন ফ্রি ঘুরে বেড়াচ্ছে সেখানে মনোব্রোমো অ্যানিলিন যদি তৈরি হয় তো মনোব্রোমো অ্যানিলিনের ব্রোমিনের মাইনাস আই এফেক্টের জন্য মনোব্রোমো অ্যানিলিনের নিউক্লিওফিলিসিটি অনেকটা কম থাকবে, ইনহেরেন্ট নিউক্লিওফিলিসিটি অ্যানিলিনের থেকে কম থাকবে, এবং এখানে যেহেতু অ্যানিলিনিয়ামের এক্সিস্টেন্সের কোনো চান্স নেই তাহলে অ্যানিলিন সবসময় ফ্রি আছে এবং সে সবসময় মোর রিয়াক্টিভ, এবং মেপে ঝুপে যদি ব্রোমিন দেওয়া হয় তাহলে মনোব্রোমো অ্যানিলিন স্টেজে রিয়াকশনটা থামানো যাবে যদি আমরা অ্যালকালি মিডিয়ামে এটা করতে পারি। এবার জেনারেলি সেটার কোনো সেরকম এক্সাম্পল আমাদের কাছে এই মুহূর্তে নেই, কিন্তু যদি আমাকে 4-ব্রোমো অ্যানিলিন বানাতে বলে, যেমন আমরা ওখানে 4-ব্রোমো ফেনল বানালাম কার্বন ডাইসালফাইড বা CCl4 মিডিয়ামে রিয়াকশনটা করে, এর ক্ষেত্রে আমাকে একটু অন্য ট্রিক অবলম্বন করতে হয়, সেটা আমরা এর আগেও নাইট্রেশনের সময় দেখেছিলাম যে নাইট্রোজেনের যে ইলেকট্রন ফ্লো সেটাকে কমাতে চাইছে, এবং কমাতে গিয়ে সেটা ওরা বলছে যে নাইট্রোজেনটার উপর অ্যাসিটাইলেশন করে দাও, যার ফলে অ্যাসিটানিলাইট তৈরি হয়। সেটা করার জন্য আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড সোডিয়াম অ্যাসিটেট ইউজ করি, অ্যানিলিনকে আবার সলিবিলিটি বাড়ানোর জন্য ডাইলিউট HCl ডিজলভ করে নেওয়া হয়। এখানে আবার যতটুকুনি অ্যানিলিন ইকুইলিব্রিয়ামে থাকবে সেটাই অ্যাসিটাইলেশন হবে, এবং অ্যাসিটাইলেশন হওয়ার পর ইকুইলিব্রিয়াম থেকে যেহেতু অ্যানিলিন বেরিয়ে যাচ্ছে লাস্ট থিওরি অনুযায়ী ইকুইলিব্রিয়াম শিফট করে আসবে। তো হলো অ্যাসিটাইলেশন আমি করলাম, সেপারেট করে নিলাম, যাই হোক করে নেওয়ার পর তার মধ্যে যদি ব্রোমিন অ্যাসিটিক অ্যাসিড দিই তাহলে 4th পজিশনে ব্রোমিন ঢুকবে, কারণ এই গ্রুপটা is still reactive enough or activating enough to promote the reaction of electrophiles, but it is not as reactive as aniline. নাইট্রোজেনের লোন পেয়ারটা ক্রস কনজুগেশনে পড়ে গেছে, যেটা আমরা তলায় দেখিয়েছি, তার ফলে এখানে একটা ব্রোমিন ঢুকবে, এবং অর্থ পজিশনসগুলো স্টেডিক্যালি ইনঅ্যাক্সেসেবল, তাহলে 4 নম্বর পজিশনে ঢুকেছে, এবং এটাকে রিফ্লাক্স করে H3O+ দিয়ে রিফ্লাক্স করে অ্যামাইড লিঙ্কেজটাকে কাটা হয়, এবং বুঝতেই পারছি এখানে H3O+ আছে মানে এটা NH2 যখন তৈরি হবে এটা NH3+ থাকবে, সেটাকে অ্যালকালি মিডিয়ামে সেপারেট করে নেওয়া হয়, এবং সেখান থেকে আমরা 4-ব্রোমো অ্যানিলিনটা পেয়ে যাই। তো 4-ব্রোমো অ্যানিলিন যদি তোমাকে তৈরি করতে বলে তাহলে এইভাবে তৈরি করবে, 4-ব্রোমো ফেনল যদি তৈরি করতে বলে তাহলে আমরা কার্বন ডাইসালফাইড মিডিয়ামে বা কার্বন টেট্রাক্লোরাইড মিডিয়ামে রিয়াকশন করব। আয়োডিনেশন রিয়াকশন এরপরে যেটা আছে সেটা একটু অন্যরকম, সেখানে আমরা দেখেছিলাম যে আয়োডিনেশনটা কিন্তু রিভার্সিবল রিয়াকশন, এবং সেখানে KH/KD থাকে 4.1 এর কাছাকাছি, মানে প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট দেখাচ্ছে, রিয়াকশনটা রিভার্সিবল, এটা আমরা অলরেডি আলোচনাও করেছি। এটা আমরা বলেছিলাম যে সিগমা কমপ্লেক্সের সামনের দিকে যাওয়ার টেন্ডেন্সি এবং পেছনের দিকে ফিরে যাওয়ার টেন্ডেন্সি, অর্থাৎ CH বন্ড ভাঙা আর CI বন্ড ভাঙার টেন্ডেন্সি মোটামুটি কম্পারেবল, দ্যাট ইজ বিকজ CI বন্ডটা উইক ডিউ টু অরবিটাল মিসম্যাচ, এবং এই জন্য সাধারণত আয়োডিনকে যেহেতু রিভার্সিবল রিয়াকশন, সামনের দিকে রিয়াকশনটাকে ফরওয়ার্ড ডিরেকশনে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা দুটো টেকনিক অবলম্বন করি, যেমন এখানে যে আয়োডাইড তৈরি হচ্ছে, আয়োডিনের সাথে যদি রিয়াকশন করে তাহলে এখানে HI তৈরি হবে, অর্থাৎ আয়োডাইড তৈরি হবে, সেটাকে অক্সিডাইজ করে দাও। তার মানে তোমার ওয়ান অফ দ্য প্রোডাক্ট যদি অক্সিডাইজড হয়ে ইকুইলিব্রিয়াম থেকে বেরিয়ে যায় তাহলে বেঞ্জিন প্লাস আয়োডিনের যে ইকুইলিব্রিয়াম আছে সেটা সামনের দিকে, অর্থাৎ আয়োডোবেঞ্জিন প্লাস HI এর দিকে চলে আসবে, এবং HNO3 যেটা করে সেটা হচ্ছে যে আয়োডিন থেকে I+ কে লিবারেট করে, আয়োডিনকে অক্সিডাইজ করে, তার মানে দেয়ার ইজ আ কনস্ট্যান্ট সোর্স অফ I+ ইন দ্য রিয়াকশন মিডিয়াম, এবং HI যেটা বেরিয়ে আসছে সেটাকে অক্সিডাইজ করে ইকুইলিব্রিয়াম থেকে বের করে নেয়, তার ফলে সামনের দিকে ইকুইলিব্রিয়ামটা শিফট করে আসে। এবং একটু আগে আমরা বললাম যে অ্যানিলিনের ব্রোমিনেশন যখন আমরা অ্যাসিডিক মিডিয়ামে করছি তখন 4-ব্রোমো অ্যানিলিন বা 2-ব্রোমো অ্যানিলিন যেটাই আগে তৈরি হোক না কেন সেটার বেসিসিটি কম বলে সেটা প্রোটনেশন কম হচ্ছে, এবং অ্যানিলিনের রিঅ্যাক্টিভিটি তুলনায় তারা লেস রিঅ্যাক্টিভ হওয়া সত্ত্বেও অ্যানিলিন যেহেতু মোর বেসিক HCl মিডিয়ামে তার
প্রোটনেটেড অবস্থায় হয়ে থাকার টেন্ডেন্সিটা অনেক বেশি বলে আমরা রিয়াকশনটাকে মোনোব্রোমো স্টেজে থামাতে পারছি না, সেখানে ডাইব্রোমো টাইব্রোমো হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা বেসিক মিডিয়ামে রিয়াকশন করতাম তাহলে অ্যানিলিন ফ্রি থাকতো এবং অ্যানিলিনের সঙ্গে মেপে যদি আমরা হ্যালোজেনটা দিতাম তাহলে মোনোব্রোমো স্টেজে থামানো যেত। ব্রোমিনের ক্ষেত্রে কোনো এক্সাম্পল না থাকলেও এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আয়োডিন আয়োডিনেশন রিয়াকশন আন্ডার সোডিয়াম বাইকার্বনেট সলিউশন, অর্থাৎ এটা কিন্তু বেসিক মিডিয়ামে আমরা রিয়াকশন করছি এবং খেয়াল করে দেখো একটাই ঢুকেছে। তার কারণ এই আয়োডিন ঢোকানোর ফলে এই যে রিং তার কিছু রিঅ্যাক্টিভিটি কমেছে টুয়ার্ডস ইলেকট্রোফাইল, তার মানে অ্যানিলিন কিন্তু অনেক বেশি রিঅ্যাক্টিভ এবং এখানে আয়োডিন সোডিয়াম বাইকার্বনেট দিয়ে তুমি রিয়াকশনটাকে থামিয়ে দিতে পারো। বেসিক কন্ডিশনে আমরা একটা অন্তত এক্সাম্পল পেলাম। তাহলে আমাদের যেটা বক্তব্য ছিল যে বেসিক কন্ডিশনে যদি হ্যালোজেনেশন করা যায় তাহলে মোনো হ্যালো স্টেজে থামানো যাবে, প্রোভাইডেড আমি যদি মেপে হ্যালোজেন এজেন্টটা দিই। তো সেটাও একটা, তাহলে আমরা একটা ব্রোমিনেশনের ক্ষেত্রে না পেলেও আয়োডিনেশনের ক্ষেত্রে একটা পেলাম। আর আয়োডিন ঢোকানোর টেকনিক হিসেবে অনেক সময় ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড ইউজ করা হয়, যেমন আইসিএল ব্যবহার করা হয়। আইসিএল এ আয়োডিন এবং ক্লোরিন বন্ড আছে, ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে আয়োডিন হচ্ছে ডেল প্লাস, ক্লোরিন হচ্ছে ডেল মাইনাস। তো এটা অবভিয়াসলি ইলেকট্রোফিলিক আয়োডিনের সোর্স হিসেবে কাজ করে এবং সেখানে আমরা আয়োডিনেশন করতে পারি। যেমন এখানে NH2 আছে, এখানে NO2 আছে। এই রিয়াকশনটাতে খেয়াল করে দেখো, এখানে আমরা অ্যাসিডিক অ্যাসিড মিডিয়ামে রিয়াকশন করছি, দুটো জায়গায় আমরা আয়োডিনেশন ঢুকিয়েছি। অ্যাসিড মিডিয়ামে রিয়াকশন করছে, প্যারা পজিশনটা ব্লকড আছে, কিন্তু দু জায়গায় আয়োডিন ঢুকে গেছে, যেটা আমরা ব্রোমিনেশনের ক্ষেত্রেও দেখেছিলাম। এই সেল মিডিয়ামে ডিজলভ করলে ফার্দার যখন রিয়াকশন হয় তখন সেটা 3 জায়গায় ব্রোমিনটা ঢুকে যায়। অ্যান্থ্রানিলিক অ্যাসিডের ক্ষেত্রে আইসিএল দিয়ে রিয়াকশন করা হচ্ছে, এবার রিয়াকশনটা আয়োডিনটা একটা প্যারা পজিশনে গিয়ে থেমেছে, এখানে অর্থো পজিশনে হয়নি। প্রিসাইজলি কেন হয়নি এই জিনিসগুলো ব্যাখ্যা করাটা হয়তো আমাদের পক্ষে এখানে একটু ডিফিকাল্ট, কিন্তু আমরা বাকি রিয়াকশনটা বুঝতে পারছি যে আইসিএল ব্যবহার করলে আই প্লাসটা ঢুকবে, কিন্তু আমরা যদি আয়োডিন আর ক্লোরিন ব্যবহার করি, যেটা আমরা এর আগে করেছিলাম একটা জায়গায়, তখন কিন্তু ক্লোরিনেশন হয়েছিল, বিকজ ইন দ্যাট কেস আয়োডিনটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করে এবং ক্লোরিনটা মোর রিঅ্যাক্টিভ, তখন রিং এর মধ্যে ক্লোরিন ঢোকে, আর আইসিএল ব্যবহার করলে আয়োডিন ঢোকে। যদি আমাকে ফ্লুরিন ঢোকাতে হয় তাহলে আমাকে একটা স্পেশাল টেকনিক অবলম্বন করতে হবে। অন্যান্য বহু এসোটেরিক রিয়েজেন্টস আছে যেগুলো আমাদের স্কোপের বাইরে ফ্লুরিন ঢোকানোর জন্য, এবং ফ্লুরিনটা মেডিসিনাল কেমিস্ট্রিতে এই ধরনের রিয়াকশন অত্যন্ত ভাইটাল, বিকজ CF3 গ্রুপের প্রেজেন্স কিংবা অ্যারোমেটিক রিংয়ের মধ্যে ফ্লুরিনের প্রেজেন্স লাইফ অ্যান্ড ডেথের ডিফারেন্স তৈরি করে দেয় মেডিসিনাল কেমিস্ট্রিতে। বাট সেগুলো আমরা তো এখন পড়তে পারবো না। আমরা যদি ফ্লুরিন ঢোকানোর কথা ভাবি তাহলে আমাদেরকে ডায়োজোনিয়াম আয়নের থ্রু দিয়ে যেতে হবে, এবং ডায়োজোনিয়াম আয়নটা তৈরি করা হয় বেসিক্যালি নাইট্রেশন করা হয়। প্রথমে নাইট্রোবেনজিন বা নাইট্রো অ্যারিনসটা তৈরি করে নেওয়া হয়। এইটা যেটা দেখানো আছে এটা অবভিয়াসলি ইন্ডিকেট করে যেটা কোনো একটা সাবস্টিটুয়েন্ট আছে। তো এটাকে যদি রিডাকশন করো তাহলে NH2 তৈরি হবে। আমরা এর আগে দেখেছি NH2 কে যদি তুমি ডায়োটাইজ করো NNO2HCl দিয়ে, তাহলে সেটা N2+X- হয়। এই অবস্থায় যদি আমরা স্যান্ডমায়ার রিয়াকশন করি, অর্থাৎ CuZHZ দিই, যেখানে জেড হচ্ছে ক্লোরিন ব্রোমিন, তাহলে আমরা এখানে ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন পেয়ে যাবো। এটা রিয়াকশনটার মধ্যে এখানে যদি আমরা ডায়োজোনিয়ামের মধ্যে পটাশিয়াম আয়োডাইড দিয়ে হিট করি তাহলে আমরা আয়োডোবেনজিন পেয়ে যাই। যদি আমাদের ফ্লুরিন দরকার হয় তাহলে আমাদের এই X- তার আইডেন্টিটিটা BF4- হতে হবে। ও একটা ফ্লুরাইড সাপ্লাই করে, ফ্লুরিন সাপ্লাই করবে এবং এখানে আমরা ফ্লুরিনকে ইনকর্পোরেটেড হতে দেখবো। এই রিয়াকশনগুলো র্যাডিক্যাল রিয়াকশনের থ্রু দিয়ে যায়। এই রিয়াকশনটা SN1 মেকানিজমের থ্রু দিয়ে যায়, এখানে N2+ বেরিয়ে যায় এবং ফিনাইল কার্বোক্যাটায়ন তৈরি হয়, হুইচ ইজ রিয়েলি ব্যাড, কারণ ফিনাইল কার্বোক্যাটায়নের এনার্জি খুব বেশি, কিন্তু এখানে লিভিং গ্রুপটা এত ভালো যে এখানে ফিনাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে এবং মিডিয়ামে আয়োডাইড থাকলে সে ঝপ করে ওকে ধরে নেবে। এই রিয়াকশনগুলোর নাম আছে, এই রিয়াকশনটাকে বলা হয় বালস-শিমান রিয়াকশন। এই রিয়াকশনটা স্যান্ডমায়ার রিয়াকশন, হয়তো এই রিয়াকশনটার নাম তোমার আগে শোনা আছে। এগুলো আমরা মেকানিজম এখন আমরা পড়বো না, মেকানিজম আমরা পড়বো পরে, যখন আমরা সেমিস্টার 4-এ অর্গানো নাইট্রোজেন কম্পাউন্ডের ডিটেল ডিসকাশন করবো। এরকম দুটোতে এক্সাম্পল দেখা যাক। একটা 2-ক্লোরোঅ্যানিলিন তোমাকে দিয়েছে, যার মধ্যে তুমি NNO2HBr দিয়েছে, তাহলে N2+Br- তৈরি হয়েছে। এখানে CuBr HBr দিয়ে যদি হিট করো তাহলে 1-ব্রোমো-2-ক্লোরোবেনজিন তৈরি হয়ে যাবে, N2+ বেরিয়ে যাবে, Br- ঢুকে যাবে। কিন্তু এটা অ্যাকচুয়ালি N2+ হয়ে বেরোয় না, কারণ এখানে র্যাডিক্যাল মেকানিজম থাকে। হাউএভার সেটা আমাদের এখন এই মুহূর্তে দেখার দরকার নেই। সেই দিক থেকে বলতে গেলে এগুলোকে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কিন্তু বলা যায় না। আমরা ইথাইল 4-অ্যামিনোবেনজয়েট নিয়েছি, অর্থাৎ প্যারামিনোবেনজয়িক অ্যাসিডের ইথাইল এস্টার, সেটাকে আমরা ডায়োটাইজ করেছি এবং সেটার অ্যানায়ন যেটা ছিল N2+Cl- সেটাকে এক্সচেঞ্জ করেছি BF4- দিয়ে, এবং এটাকে যদি হিট করি তাহলে এখান থেকে নাইট্রোজেন এবং BF3 এলিমিনেটেড হবে এবং সেখানে ফ্লুরিন ঢুকে যাবে। তারপর আমরা এখানে একটা সিম্পল BaC2 করছি, অর্থাৎ CO2 কে হাইড্রোলাইজ করে দিচ্ছি এবং হাইড্রোলাইজ করে আমরা সেখান থেকে 4-ফ্লোরোবেনজিক অ্যাসিড পেয়ে গেলাম। তাহলে ফ্লুরিন ঢোকানোর জন্য আমরা এটা ইউজ করতে পারি। এই যে হ্যালোজেন কম্পাউন্ডগুলো, এই হ্যালোজেন কম্পাউন্ডগুলোর ইউটিলিটি কি? সিনথেটিক ইউটিলিটি কি? সিনথেটিক ইউটিলিটি হচ্ছে যে যদি আমি কোনো একটা রিয়াকশনের কোনো একটা অ্যারোমেটিক রিংয়ের মধ্যে একটা হ্যালোজেন ঢোকাতে পারি, তো অর্ডিনারিলি অ্যারোমেটিক রিংদেরকে আমরা সবসময় দেখছি যে তারা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, কিন্তু তাদের নিউক্লিওফিলিসিটি আমরা অনেক বেশি বাড়িয়ে দেওয়া যায়।
যেমন আমরা যদি সিবিআর বন্ড দেখি এবং সেই জায়গাতে যদি আমরা গ্রিগনার্ড রিএজেন্ট তৈরি করতে পারি ম্যাগনেসিয়ামকে ইনসার্ট করে কার্বন ব্রোমিনের মাঝখানে, তাহলে সেখানে ওই অ্যারোমেটিক রিংটার নিউক্লিওফিলিসিটি অর্ডিনারি অ্যারোমেটিক রিংয়ের থেকে অনেকটা বেড়ে যায় এবং সে কিটোন বা অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশন করার ক্ষমতা অর্জন করে ফেলে। যেমন আমরা এখানে নিয়েছি একটা মেটাক্লোরোব্রোমোবেনজিন বা মেটাব্রোমোক্লোরোবেনজিন, এর মধ্যে ম্যাগনেসিয়ামিন ড্রাই ইথার দেওয়া হয়েছে। এটা আমরা আগে দেখেছিলাম যে এখানে কিন্তু কেমোসিলেক্টিভ গ্রিগনার্ড ফর্মেশন হবে। সিপিআর বন্ডটা উইকার, তার ফলে আমরা যেহেতু লো বয়েলিং ড্রাই ইথার সলভেন্ট নিয়েছি, টেম্পারেচার খুব বেশি উঠতে পারছে না, সিপিআর বন্ডটা ভেঙে যাবে এবং এখানটায় আমরা এমজিবিআর পেয়ে গেলাম। এবার এখানে তুমি যখন এই ব্রোমিনটাকে নিয়েছো তখন এই কার্বনটা অবভিয়াসলি ডেল প্লাস, কিন্তু যেহেতু এটা এমজিবিআর হয়ে গেছে তার রিয়াকশনটার ফলে, তার মানে এখানটায় আমি আনপুলাং করেছি, যেটা নর্মালি হয়ে থাকে। আরএক্স থেকে আরএমজিএক্স হলে তো আনপুলাং হবে নর্মালি। এই অ্যারোমেটিক রিংয়ের সাথে অ্যালডিহাইড বা কিটোনের রিয়াকশন করা খুব ডিফিকাল্ট, আমরা পরে দেখব। কিন্তু এই সিচুয়েশনে নিউক্লিওফিলিসিটি অনেক বেড়ে গেছে, এটা একটা কার্বন আয়নের মতো বিহেভ করতে শুরু করেছে এবং এখানে অ্যাসিটালডিহাইড দেওয়া হয়েছে এবং তারপরে অ্যাকুয়াস অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে ওয়ার্কআপ করা হয়েছে স্ট্যান্ডার্ড সেকেন্ডারি অ্যালকোহল সিনথেসিস। তাহলে আমরা এইরকম একটা সেকেন্ডারি অ্যালকোহল, একটা বেনজাইলিক সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করাতে সমর্থ হলাম। রিয়াকশনটা টিএইচএফ এ করা হয়নি ডেলিবারেটলি, কারণ কার্বন ক্লোরিন বন্ডটাকে আমরা আটকাতে, মানে সেখানে আমরা কিছু চাইছি না যে ওখানে রিয়াকশন হোক। কার্বন ক্লোরিন বন্ড যদি টিএইচএফ দিয়ে রিয়াকশন করতাম তাহলে হয়তো মিক্সচার হয়ে যেত, সিবিআর বন্ড সিসিএল বন্ড কিংবা কোনো ক্ষেত্রে দুটোই হয়তো এমজিবিআর বা এমজিসিএল হয়ে যেত। ওকে, এবার আমরা চলে আসছি আমাদের নেক্সট পার্টে, সেটা হচ্ছে ফর্মেশন অফ কার্বন সালফার বন্ড, সালফোনেশন। সালফোনেশনের জন্য জেনারেলি বহু জিনিস ইউজ করা হয়, কিন্তু সাধারণত যেটা ব্যবহার করে সেটা হচ্ছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড গরম করতে হয় হট কন্ডিশনে, এবং তার মধ্যে সালফার ট্রাই অক্সাইড যদি ডিজলভ করা হয়, অর্থাৎ যদি আমি ওলিয়াম ইউজ করি, তাহলে রিয়াকশন রেটটা অনেক বেটার হয়। এবং সালফার ট্রাই অক্সাইডকে এখানে অনেকগুলো স্পিসিস ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে পারে, তার ডিটেল ডেসক্রিপশন আমাদের পক্ষে এখন দেওয়া সম্ভব নয়, কিন্তু আমরা ধরে নিতে পারি যে সালফার ট্রাই অক্সাইডটা আমরা আমাদের স্ট্যান্ডার্ড ইলেকট্রোফাইল। এই সালফার ট্রাই অক্সাইড H2SO4 এর মধ্যে অল্প কনসেন্ট্রেশনে তৈরি হতে পারে অটোমায়োনাইজেশনের মাধ্যমে। একটা H2SO4 যদি আরেকটা H2SO4 কে প্রোটনেট করে ইত্যাদি, এরকম করে সালফার ট্রাই অক্সাইড সেখান থেকে বেরিয়ে আসতে পারে। আর যদি তুমি ওলিয়াম নাও, H2S2O7 নাও, which is H2SO4.SO3, তাহলে তার মধ্যে সালফার ট্রাই অক্সাইড থাকে। সালফার ট্রাই অক্সাইড ইনার্ট সলভেন্টে ব্যবহার করলে অবভিয়াসলিও তার তুমি রিয়াকশন করতে পারো, কারণ সালফার ট্রাই অক্সাইড সেখানে অলরেডি প্রেজেন্ট আছে। তো সালফার ট্রাই অক্সাইডকে আমরা জেনারিক ইলেকট্রোফাইল হিসেবে ইউজ করছি, বাট কিপিং ইন মাইন্ড যে ইট মে নট বি সালফার ট্রাই অক্সাইড ইন অল দ্য কেসেস, বাট আমাদের তো একটা জেনারেল মেকানিজম দিতে হবে, তার জন্য আমরা এখানে সালফার ট্রাই অক্সাইডকে ব্যবহার করলাম। দেখো ফার্স্ট স্টেপটা আমরা রিভার্সিবল লিখেছি, এবং এখানে ফার্স্টে SO3 এর সঙ্গে যখন রিয়াকশন হলো তখন এখানে SO3 মাইনাস হচ্ছে, একটা প্রোটন এক্সচেঞ্জ হবে এবং সেইখানে তুমি বেনজিন সালফোনিক অ্যাসিড পাবে। সেকেন্ড স্টেপটাও অ্যাকচুয়ালি রিভার্সিবল। এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা ইন্টারেস্টিং বিকজ দি TS1 আর TS2 দে আর ভেরি ক্লোজ টু ইচ আদার, তার মানে রিয়াকশন রিভার্সিবল। যদি রিয়াকশন রিভার্সিবল হতে হয় তাহলে আমাদেরকে উল্টো রিয়াকশনটা কিভাবে হবে সেটাও একবার দেখা দরকার। তার মানে উল্টো রিয়াকশনটা হুইচ ইজ এ প্রোটো ডিসালফোনেশন রিয়াকশন, কারণ সালফার ট্রাইঅক্সাইড বেরোচ্ছে এবং সেখানে হাইড্রোজেন ঢুকছে, এই জায়গাটাতে হাইড্রোজেন ঢুকছে, তাহলে এটা একটা ইপসো সাবস্টিটিউশন। তাহলে এই বেনজিন সালফোনিক অ্যাসিডের প্রোটনেশন করতে হবে, প্রোটনেশন করলে আমরা একটা সিগমা কমপ্লেক্স পাবো, যেখান থেকে H+ যদি বেরিয়ে যায় তাহলে আমরা আবার আগের জায়গায় ফিরে যাবো বেনজিন সালফোনিক অ্যাসিডে। আর যদি সালফার ট্রাই অক্সাইড বেরোয় তাহলে আমরা বেনজিন এবং সালফার ট্রাই অক্সাইড পাবো, যে সালফার ট্রাই অক্সাইড অ্যাকুয়াস মিডিয়ামে H2SO4 কনভার্টেড হয়ে যাবে। তার মানে আমাদের ইকুইলিব্রিয়ামটা হচ্ছে এরকম যে বেনজিন সালফোনিক অ্যাসিড প্লাস ওয়াটার ইন প্রেজেন্স অফ অ্যাসিড ক্যাটালিস্ট তৈরি করছে বেনজিন প্লাস H2SO4। লাশ অ্যাটেলিয়ারের থিওরি অনুযায়ী আমি যদি গাদা গাদা জল ইউজ করি তাহলে ইকুইলিব্রিয়াম এদিকে যাবে, তার মানে ডিসালফোনেশন করার সময় আমাকে ডাইলিউট অ্যাসিড দিয়ে ফোটাতে হবে। আর যদি আমি কনসেন্ট্রেটেড, অত্যন্ত কনসেন্ট্রেটেড এবং সালফার ট্রাইঅক্সাইড ডিজলভ করা অ্যাসিড দিয়ে রিয়াকশন করি যেখানে জল নেই, তাহলে রিয়াকশনটা এদিকে যাবে। অর্থাৎ সালফোনেশন করার জন্য আমাদেরকে কনসেন্ট্রেটেড অ্যাসিড ইউজ করতে হয়, ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দিয়ে ফুটিয়ে দিলে ডিসালফোনেশন হয়ে যায়। However, the desulfonation reaction is not very efficient. You can understand why, because এই সিস্টেমটার কিন্তু কোনো একটা ইলেকট্রোফাইলের সঙ্গে রিয়াকশন করার টেন্ডেন্সি খুব কম, কারণ ওখানে SO3H আছে, SO3H -I -R এফেক্ট থাকে, তার ফলে ও ইলেকট্রন দিতে চায় না কাউকে, তার মানে প্রোটনেশনটা ইজ কাইনেটিক্যালি নট ভেরি ফেভারেবল, এবং সেই জন্য তোমাকে হার্শ কন্ডিশন ইউজ করতে হয়, অনেক টেম্পারেচার ইউজ করতে হয়। বাট ওয়ান্স ইউ ম্যানেজ টু প্রোটোনেট দ্যাট থিং, তখন কিন্তু কার্বন সালফার বন্ডটা তো উইক, তার ফলে সালফার ট্রাইঅক্সাইড ওখান থেকে ঝপ করে বেরিয়ে যেতে পারে, এবং সেই সালফার ট্রাইঅক্সাইডকে যদি তুমি জল দিয়ে ট্র্যাপ করে নিতে পারো তাহলে রিয়াকশনটা সামনের দিকে চলে আসবে, অর্থাৎ ডিসালফোনেশন হবে। এবং এই রিয়াকশনটার যেহেতু TS1 TS2 ভেরি ক্লোজ, তুমি যদি এইখানটাতে C6D6 নিয়ে রিয়াকশন করো তাহলে এইটার হাইটটা একটু বেড়ে যাবে এবং সেক্ষেত্রে তুমি একটা কাইনেটিক আইসোটোপ এফেক্ট পাবে, একটা মাইল্ড কাইনেটিক আইসোটোপ এফেক্ট এখানে দেখতে পাওয়া যায়, হুইচ
উই হ্যাভ অলরেডি ডিসকাসড ইন প্রিভিয়াস কেসেস। এটার ইউটিলিটি কি আছে? এই প্রথম কথা হচ্ছে যে সালফোনিক অ্যাসিড টাইপ জিনিস বানানোর জন্য তো কাজে লাগে। সালফোনিক অ্যাসিড থেকে তুমি সালফোনিল ক্লোরাইড বানাতে পারো, যেমন টসাইল ক্লোরাইড ইত্যাদি এগুলো বানানোর জন্য একসময় কাজে লাগতো, যদিও এখন সেই টেকনিক্সগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। আর আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু SO3H কোনো একটা পজিশনে ঢুকে তারপর সেখান থেকে আবার তাকে নক আউট করে দেওয়া যায়, তাহলে সেখানে একটা সর্ট অফ প্রোটেক্টিং গ্রুপ হিসেবে কাজ করতে পারে। যেমন আমরা যদি বলি যে তোমাকে অর্থ ব্রোমো অ্যানিলিন কিংবা অর্থ নাইট্রো অ্যানিলিন বানাতে হবে, তাহলে দ্যাট ক্রিয়েটস এ প্রবলেম। কারণ অ্যানিলিনের মধ্যে তুমি যদি ব্রোমিন দাও তাহলে 3খানা ব্রোমিন ঢুকে যাবে। অ্যানিলিনের মধ্যে যদি তুমি HNO3H2SO4 দিয়ে নাইট্রেট করতে চাও, তাহলে প্রথম কথা সব অক্সিডেশন হয়ে যাবে, যতটুকুনি হবে না সেটা মেটা নাইট্রো হবে। যদি তুমি অ্যানিলিনের নাইট্রোজেনের ইলেকট্রন ফ্লোকে রিংয়ের ভেতর কমাতে চাও, তাহলে অ্যাসিটাইলেশন করতে পারো, বাট অ্যাসিটাইলেশন উইল এনশিওর যে তোমার স্টেরিক ক্রাউডিং এর জন্য অর্থ পজিশনে কোনো ইলেকট্রোফাইল ঢুকবে না, যেগুলো আমরা এখানে দেখেছি। কারণ এখান থেকে তুমি 4 নাইট্রো অ্যানিলিন, 4 ব্রোমো অ্যানিলিন এসব বানাতে পারো হাইড্রোলিসিস করে, কিন্তু 2 নাইট্রো অ্যানিলিন কিংবা 2 ব্রোমো অ্যানিলিন বানাতে পারবে না। সেটা বানানোর জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যাসিড অ্যানিলাইডটা প্রথমে বানানো হয়, তারপরে এই প্যারা পজিশনটাকে ব্লক করতে হয়। সেটা করা হয় H2SO4 হিট দিয়ে, SO3H ঢুকে গেল, SO3H এখানে বসে গেছে এবং এই জায়গাটাতে প্যারা পজিশনটা ব্লক হয়ে গেছে। এবং SO3H কেন প্যারাতে ঢুকেছে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সালফার ট্রাইঅক্সাইড ইজ প্রিটি বিগ, অলরেডি দিস ইজ অলসো বিগ, তাহলে সালফার ট্রাইঅক্সাইড তো ডেফিনেটলি প্যারাতে যাবে, অর্থ থেকে যাবেই। আমার কাছে ডেটা নেই, কিন্তু অর্থ থেকে হয় যাবে না, নাহলে এত সামান্য যাবে যে ইউ ক্যান ইগনোর দ্যাট। তো এবার তুমি ওর মধ্যে HNO3 দিয়ে যদি হিট করো, তাহলে এবার খেয়াল করে দেখো এই পজিশনটা এর রেসপেক্টে অর্থ এবং এর রেসপেক্টে মেটা, এটা হচ্ছে ডিঅ্যাক্টিভেটর মেটা ওরিয়েন্টার, এটা হচ্ছে অ্যাক্টিভেটর অর্থ প্যারা ওরিয়েন্টার। তাহলে এই পজিশনে নাইট্রো ঢুকে গেল। যদি ব্রোমিন দিয়ে রিয়াকশন করো তাহলে এই পজিশনে ব্রোমিন ঢুকে গেল। তারপর তোমার যেটা বাকি থাকছে সেটা হচ্ছে যে এইটাকে হাইড্রোলিসিস করতে হবে এবং এই সালফার ট্রাইঅক্সাইডকে তাড়াতে হবে। তো তুমি সেটাকে করতে পারো 100°C H2SO4 দিয়ে হিট করে দাও, HCl+ দিয়ে হিট করে দাও, তাহলে এটাও উড়ে যাবে, এটাও উড়ে যাবে, এভরিথিং উইল গো। এবং তারপর যেটা থাকবে সেটা হলো এখানে NH2 থাকবে, সেটা অ্যাসিড মিডিয়াম NH3+ হয়ে যাবে। এবং সেটাকে তোমাকে যদি ফ্রি করতে হয়, সেটাকে ফ্রি অ্যামিনটাকে যদি বার করতে হয়, তো ইউ হ্যাভ টু ট্রিট ইট উইথ অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা তোমার পরীক্ষার জন্য হয়তো অত বেশি ইম্পর্টেন্ট নয়, এটা না লিখলে তোমার পরীক্ষাতে নাম্বার যাবে না। কিন্তু ডিসালফোনেশনের কন্ডিশনটা, অর্থাৎ H3O+ হিট, ওইটা লিখলে তোমার দুটো পারপাস সার্ভ হচ্ছে, ডিসালফোনেশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিটামাইড হাইড্রোলিসিস। তলার NaOH বেসিক্যালি যে অ্যামিনটা বেরিয়ে এসছে তাকে লিবারেট করার জন্য। ঠিক তেমনই আমরা 2-ব্রোমোফেনল তৈরি করার জন্য এই টেকনিকটা ব্যবহার করতে পারি। ফেনলিক কম্পাউন্ডের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে যদি হিট করো, তাহলে ফেনল যেহেতু অ্যাক্টিভেটর, তো দুটো পজিশনে ঢোকায়, অর্থতে ঢোকায় এবং প্যারাতে ঢোকায়, কিন্তু তারপরে আর রিয়াকশনটা হয় না, বিকজ SO3H ইজ সো ডিঅ্যাক্টিভেটিং যে এবার আর ফেনল থার্ড SO3H-টাকে ঢোকাতে পারে না। এটাকে সল্ট বানিয়ে নিতে হবে, কারণ যদি আমি সল্ট বানিয়ে নিই তাহলে ওর যে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট সেটা খানিকটা কমবে, অ্যাজ ওয়েল অ্যাজ ফেনলটার অ্যাক্টিভেশন আমাকে বাড়াতে হবে। কারণ আমাকে থার্ড ইলেকট্রোফাইল ব্রোমিনটাকে তো ঢোকাতে হবে এই রিংয়ের মধ্যে, তাহলে OH আর পারছে না, কারণ OH আর ফার্দার কোনো ইলেকট্রোফাইলকে ঢোকাতে পারছে না। যদি আমাদের ব্রোমিন দিয়ে এর মধ্যে রিয়াকশন হবে না, কারণ SO3H সিস্টেমকে ডিঅ্যাক্টিভেট করে ফেলেছে। যদিও এই পজিশনটা এদের রেসপেক্টে মেটা, কিন্তু SO3H তো ওভারঅল ডিসকারেজ করে ইলেকট্রোফাইলকে, অতএব SO3H এখানে থার্ড ইলেকট্রোফাইলের এন্ট্রিকে পারমিট করছে না। তার মানে আমাকে কি করতে হবে, তাহলে OH এর ডিরেক্টিং এবিলিটিকে বাড়াতে হবে বা অ্যাক্টিভেটিং এবিলিটিকে বাড়াতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে ওটাকে আয়োনাইজ করতে হবে। এবার OH এর রেসপেক্টে SO3H এর আয়োনাইজেশন ইজ মাচ মোর ফেভারেবল থার্মোডাইনামিক্যাল। অর্থাৎ বেস যদি দাও তাহলে এখানে ট্রাইএন আয়ন তৈরি হবে, SO3Na ON। এইবার ONA যখন হয়ে গেছে তখন এর কিন্তু অ্যাক্টিভেশন করার ক্ষমতা অনেক বেড়ে গেছে, কারণ ফেনক্সাইড হয়ে গেছে। আমরা আগেই দেখলাম যে ফেনক্সাইড হয়ে গেলে তাকে আটকানো মুশকিল এখানে, এবং এখানে SO3H আর নেই, এখানে SO3Na হয়ে গেছে, অতএব SO3- হয়ে গেছে, তার ইলেকট্রন খিদে খানিকটা কমে গেছে। এবং এর মধ্যে যদি তুমি ব্রোমিন দাও তাহলে রুম টেম্পারেচার রিয়াকশন হবে। কোথায় রিয়াকশন হবে, অর্থ পজিশন ফাঁকা আছে এবং এই দুটো রেসপেক্টে মেটা, তাহলে এখানে ঢুকে যাবে। এবার যেটা বাকি রইলো সেটা হচ্ছে এই সোডিয়াম সল্ট থেকে তোমার H2SO4 দিয়ে হিট করে দাও, তাহলে প্রথমে প্রোটনেশন হবে, এভরিথিং উইল বি প্রোটনেটেড অ্যান্ড দেন দিস টু উইল বি ডিসালফোনেটেড। ইপসো সাবস্টিটিউশনের মাধ্যমে ডিসালফোনেশন হবে এবং আমরা 2-ব্রোমোফেনল পেয়ে গেলাম। দিস কম্পাউন্ডস আর আদারওয়াইজ ডিফিকাল্ট টু অ্যাক্সেস। কাজেই পরীক্ষাতে এইগুলো আসে এবং আমাদেরকে এই ক্রোনোলজিটা মেনটেন করে মোটামুটিভাবে রিয়াকশন কন্ডিশনগুলোকে মাথায় রেখে এইগুলোকে এক্সিকিউট করতে হবে। থ্যাংক ইউ ফর লিসনিং টু দিস লেকচার।